আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুলতানা এবং আমি ফারজানা তানিম। জুলাই গণ আন্দোলনের সময় 1400 জনেরও বেশি মানুষ হত্যার শিকার বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ক্ষমতা ধরে রাখতে গণ অভ্যুত্থানকারীদের প্রতি নৃশংস প্রতিক্রিয়াকে শেখ হাসিনা সরকারের পরিকল্পিত ও সমন্বিত কৌশল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান যতটা নৃশংসতা চালানো যায় তার সবকিছুই প্রয়োগ করে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবহার করা হয় আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, র্যাব, বিজিবি ও ক্ষমতাসীন দলের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনকেও। ক্ষমতার লোভে তাদের নৃশংসতা থেকে রেহাই পায়নি আন্দোলনকারী, পথচারী, এমনকি শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের এসব নৃশংসতার সত্যতা পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা নিহত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নৃশংস প্রক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। রাকিব হাসান, আরটিভি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের রিপোর্টকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, গুম খুনের সঙ্গে পতিত সরকার জড়িত ছিল, তাদের নির্দেশেই এগুলো হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্টে হত্যাকাণ্ডে বিজিবি কমান্ডারকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন বলেও OHCHR এর প্রতিবেদনে উঠে এসেছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। গুমের আলামত নষ্টের প্রসঙ্গে তিনি বলেন, গুম কমিশন এ বিষয় দেখছে। আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন, ইউএনের হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতে সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবার প্রকাশ্যে এলো আওয়ামী আমলের গোপন বন্দিশালা আয়নাঘর। রাজধানীতে এ ধরনের 3টি ঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী, বিদেশি সাংবাদিক ও গুম কমিশনের সদস্যরা। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহিলিয়াত যুগকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিল। ন্যায় বিচারের স্বার্থে আয়নাঘরকে প্রমাণ হিসেবে সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছেন তিনি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। এতদিন মানুষের মুখে মুখে আয়নাঘরের গল্প ছড়িয়েছে, কল্পনায় এক একজন হয়তো এক এক রূপ দিয়েছে, তবে এবার গোপন বন্দিশালা প্রকাশ্যে এলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার এমন 3টি আয়নাঘর পরিদর্শন করেন। ভুক্তভোগীরা ঘুরে ঘুরে সবাই তাদের উপর নির্যাতনের বর্ণনা দেয়। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াও চিহ্নিত করেন তাদের গুম করে রাখার স্থান। আয়নাঘরকে বিভৎস মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ভুক্তভোগীরা যে বর্ণনা দিয়েছে তা মর্মান্তিক। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে,
তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নাই। তিনি জানান, দেশ জুড়ে এমন অনেক গোপন বন্দিশালা রয়ে গেছে, ভুক্তভোগীও 3000-এর বেশি। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 বা প্লাস, এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না, কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়ার মতো অন্ধকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন তিনি। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। ন্যায় বিচারের স্বার্থে আয়নাঘরকে প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপনের জন্য সংরক্ষণ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খান আলামিন, RTV, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কাউকে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদার এই নির্দেশনা দেন। এদিকে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া রামপুরাতে জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। জিয়াউল আহসান উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি আসছে বলে অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, পিলখানার হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে এ ঘটনার পুনঃ তদন্তের কথাও বলেন তারা। এছাড়া জেলের ভেতর যেসব বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই রহস্য উন্মোচনের দাবি জানান তারা। আমরা একটা বিচার দেখে যাই, সুষ্ঠু বিচার, যে বিচারটা শুধু আমাদের ব্যক্তিগত না, এটা দেশবাসীর জন্য প্রয়োজন। 7 দিনের মধ্যে নতুন ঘর নির্মাণ ও দোষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার রজপাড়া গ্রামের নিজ পোড়া ঘরের সামনে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের জন্য কথা বলেছেন। এর আগে মঙ্গলবার রাতে কাফির বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাইরে থেকে দরজা আটকে এই আগুন দেয়া হয় বলে অভিযোগ করেন কাফির বাবা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। ধীরে ধীরে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন অনুষ্ঠানে একথা জানান তিনি। এদিকে ডেভিল হান্ট অপারেশন অভিযানে গত 4 দিনে গাজীপুরে ৩১১ জন গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন অনুষ্ঠানে গিয়ে একথা জানান তিনি। এ সময় ধীরে ধীরে সব অবৈধ অস্ত্র উদ্ধার করার কথাও জানান তিনি। যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই,
আস্তে আস্তে উদ্ধার হবে। যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তার বিবেচনা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। অভিযানে নতুন করে গাজীপুরে 48 জন সহ এখন পর্যন্ত জেলায় 311 জন গ্রেফতার হয়েছে। গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরো 21 জন। টোটাল তাহলে গত 2 দিনে আমাদের এখানে 61 জন গ্রেফতার হয়েছে। বিভিন্ন অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই 61 জন গ্রেফতার হয়েছেন। 24 ঘন্টায় ঢাকা ও সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 13 জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আশুলিয়ায় পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহে জেলা জুড়ে অভিযানে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গায় গ্রেফতার করা হয় 7 জনকে। মেহেরপুর জেলার 3 থানার পৃথক 3টি অভিযানে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর যুবলীগের সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ফ্যাসিবাদীদের প্রতিহত ও দেশে চলমান সংকট দূর করতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দেশের 4 জেলায় সমাবেশ করে এ দাবি জানায় দলটি। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 64 জেলায় সমাবেশ করবে তারা। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সাইদ মাহমুদ। ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখরিত রাজপথ। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও খুলনার বিএনপি নেতাকর্মীদের কণ্ঠে। সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে জড়ো হয় দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করেন। সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি দেশের ক্রান্তিকালে বারবার জনগণকে পথ দেখিয়েছে। ৭৫ সালে বললেন, আমি মেজর জেনারেল জিয়া বলছি, মানুষ আশ্বস্ত হয়েছে, দেশ ঘুরে দাঁড়িয়েছে, আমরা আবার বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি। খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদীদের প্রতিহত ও চলমান সংকট দূর করতে দ্রুত জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। দলের নেতাকর্মীরাও একই মন্ত্রে উজ্জীবিত। এই সরকারের আমলে আমাদের তেলের দাম, আমরা তেল খাইতে পারতেছি না। নির্বাচন দিয়ে সুন্দর একটা সরকার গঠন করে দেওয়া হোক। লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চের সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এখানে ভোট চান, এই ভোট চাওয়ার জন্য কি করতে হবে সেটা আপনাদেরই করতে হবে। আপনাদের সাথে আলাপ করে পরবর্তী কর্মসূচি নিয়ে আপনাদের। সৈয়দ মাহমুদ, RTV। 2025 সালের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের এমপি মিসেস বয়েড। মঙ্গলবার দেশটির সিনেট অধিবেশনে অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত, যাতে জনগণ সত্য বিচার ও ক্ষতিপূরণ পায়। এ সময় সভাপতি বরাবর কিছু প্রস্তাব তুলে ধরেন অস্ট্রেলিয়ান এমপি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও দেশের জনগণের ইচ্ছা দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এক রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে রিট করেন এক আইনজীবী। শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 13 জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্য স্বজনদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিকেলে সচিবালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় আরও সিদ্ধান্ত হয় তাদের দাবি কমিশনে পাঠানো ও আগামী 17 ফেব্রুয়ারি বিডিআর সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর আশ্বাস প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও স্বজনরা। চাকরি ফিরে পাওয়া এবং কারাগারে বন্দীদের মুক্তিসহ 8 দফা দাবিতে কাফনের কাপড় পরে সচিবালয়ের সামনে আন্দোলন করে তারা। সরকারের আশ্বাসের পর সচিবালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয় আন্দোলনকারীরা। আর্জিগুলো আমরা পেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু সমাধান পাই নাই। এই জন্য আমরা রাজপথে আমরা কাফনের কাপড় পরে আজকে রাস্তায় শুয়ে আছি। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই হচ্ছে এই বিটিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সমাধান করুক, এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। এবং যারা সুবিচার নিশ্চিতের পরে বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোনো সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের যে স্বজনরা রয়েছেন তারা কি বলছেন? তানি, আমি কিন্তু কিছুক্ষণ আগেও ছিলাম সচিবালয়ের সামনে। এই কয়েক মিনিটের মধ্যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বিডিআর সদস্যদের প্রতিনিধি দলের যে বৈঠকটি ছিল সেই বৈঠকটি কিন্তু 1.5 ঘন্টা দীর্ঘ বৈঠক হয় এবং বৈঠকের পরে বেরিয়ে যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন মাহিন সরকার, তিনি এই বিডিআর সদস্যদের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন। তিনি এসে জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর সদস্যদের এই দাবিগুলোর সঙ্গে একমত, তবে এই দাবিগুলো কতটুকু বাস্তবায়ন করা হবে এবং কি প্রক্রিয়া করা হবে এর জন্য কমিশনের কাছে তার দাবি দেওয়া পাঠানো হবে এবং পাশাপাশি আগামী সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিডিআর সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বসবেন বিস্তারিত আলোচনা করার জন্য। তো ওই পরিপ্রেক্ষিতে সচিবালয়ের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সদস্যরা কিন্তু এখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তবে সোমবার পর্যন্ত তারা কি করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং দ্বিমত রয়েছে। এক পক্ষ মনে করছেন যে এখন সোমবার পর্যন্ত তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, তবে আরেক পক্ষ মনে করছেন না, সোমবার পর্যন্ত তাদের ঢাকাতে অবস্থান করা উচিত। তো এখন কিছু হয়তো তারা আলোচনা করছিলেন এই বিষয়টা নিয়ে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে সিদ্ধান্তটা কি আসে। কিন্তু আমরা দেখছি যে মাহিন সরকার কথা বলছে, আমরা একটু সরাসরি চলে যাব আসলে কি সিদ্ধান্ত তিনি দেন সেই বিষয়টা জানানোর জন্য। আমরা আসলে সরাসরি একটু চলে যাব মাহিন সরকারের কাছে। আপনাদের পক্ষে যেগুলো ন্যায্য দাবি আছে সবসময় পক্ষে ছিলাম, আছে এবং থাকবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরও আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। এখানে আমাদের ছাত্র প্রতিনিধিদের সাথে আপনাদের বিডিআর এর যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের 5 জন প্রতিনিধি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে গিয়েছি এবং তারা আমাদের প্রতি পুরোপুরিভাবে পজিটিভ। আলহামদুলিল্লাহ। এইখানে যারা বিডিআর সদস্যবৃন্দ এবং তাদের পরিবার যে ন্যায্য দাবিগুলো করেছেন সেই ন্যায্য দাবি আজকে আমরা ছাত্ররা আপনাদের সাথে সহমতি জানিয়েছি। দর্শক, ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। চলে জানাচ্ছি পরবর্তী সংবাদ। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রায় 2300 কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে বনানীতে নগদ কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটি। এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার জানিয়েছেন, প্রাথমিকভাবে 1700 কোটি টাকা পাচার ও 600 কোটি টাকার ই মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। অফার শুনেন, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্ট। ডাক বিভাগের নাম ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের অনুকম্পা নিয়ে মোবাইলে ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ আবির্ভূত হচ্ছিল মার্কেট লিডার রূপে। একমাত্র নগদই বুঝে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নগদের আর্থিক অনিয়ম ক্ষতি দেখতে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক।
রাজধানীর বনানীতে নগদ কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযান শেষে নগদের প্রশাসক জানান অতিরিক্ত 600 কোটি ডিজিটাল টাকা সৃষ্টির পাশাপাশি রয়েছে আর্থিক কেলেঙ্কারির প্রমাণও। একটা হচ্ছে ইমানের ক্রাইসিস শর্টেজ আমরা দেখেছি 600 কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা 1600-1700 কোটি। ওইখানে যে টাকাগুলো সরে গিয়েছে সেখানে তো আর পদক্ষেপ নেওয়ার কিছু নাই, কিন্তু যে টাকাগুলি রয়ে গিয়েছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। নগদে বিনিয়োগ নিয়েও ধোঁয়াশা রয়েছে বলেও জানান তিনি। একদম নিশ্চিত না, শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। শেয়ার হোল্ডিং নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারি না। এই সময় দুদক উপপরিচালক জানান নথিপত্র সংগ্রহ করা হয়েছে, যাচাই বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। আমরা যে রেকর্ড পত্র নিয়েছি, আমরা এগুলো নিয়ে আমাদের বসতে হবে, আমরা এগুলো যাচাই বাছাই করব। আমরা কিন্তু এই যাচাই বাছাই শেষে আরো যদি আমাদের ডকুমেন্ট লাগে আমরা সেই ডকুমেন্টগুলো চাবো। আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি, আমরা সেগুলো আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করব। সেলিম মালিক, RTV, ঢাকা। পরিবেশ বান্ধব প্লাস্টিক পণ্য তৈরিতে জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে ব্যবসায়ীরা বলছেন প্লাস্টিক খাতের ভ্যাট রিভিউ করার কথা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি আয়োজন করে এ মেলার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে সন্তুষ্টি জানান। সরকারের কাছে আবেদন করব তারা যেন আমাদেরকে র ম্যাটেরিয়াল পারচেসের ব্যাপারে যে ডিউটিটা আছে ডিউটিটা যেন কমায় দেয়। বেঙ্গলের প্রোডাক্টের যে কোয়ালিটি এটা হচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত আনবিটেবল। সো এই কোয়ালিটির কারণে বেঙ্গল এখন পাইওনিয়ার ব্র্যান্ড বাংলাদেশের। অবভিয়াসলি এটা পরিবেশ বান্ধব। নরমালি পলিথিন আমরা পলিপ্রপাইলিন রেজিন যেটা ইউজ করি এটা পরিবেশে ডিস্ট্রয় হয় না। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রতিযোগিতার বিশ্বে মানসম্মত প্লাস্টিক পণ্য তৈরিতে বিনিয়োগকারীদের আরও সচেষ্ট হতে হবে। বাস্তবতাভাবে আমাদের নীতি নির্ধারণ করা দরকার, যার বিনিময়ে আমরা আশা করি যে ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো। বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করবো এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। তবে যৌক্তিক কারণ ছাড়া প্লাস্টিক পণ্য উৎপাদন বন্ধ না করতে আহ্বান জানান ব্যবসায়ীরা। ভেন্ডারদের পক্ষে ভ্যাট কালেকশন করে নিয়ে এসে করার কোনো মেকানিজম নাই, এটা ভেরি ইনফর্মাল সেক্টর। আমরা পরিবেশকে বাঁচাই, অফকোর্স পরিবেশই যে আমাদের কনসার্ন, কারণ আমাদের দেশটা ছোট, এখানে আমাদেরকে কনসার্ন হতে হবে, প্রোডাক্টগুলিকে কোয়ালিটি করতে হবে, আপনাদের মাধ্যমে যেন পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত না হয়। আর্থিক ক্ষতি ও কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন ব্যবসায়ীরা। আশিকুল আলম, RTV, ঢাকা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পণ্যের সংকট নেই জানিয়ে তিনি বলেন, রমজান মাস সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, রোজার আগেই বেক্সিমকো অ্যাপারেলসের সব শ্রমিকের পাওনা দিতে চায় সরকার। অর্থ পরিশোধ শেয়ার বিক্রি করে নাকি অর্থ বিভাগ থেকে আসবে তা 18 ফেব্রুয়ারির পর জানা যাবে। অনেক ফ্যাক্টরিতে, কোনো ফ্যাক্টরিতে মালিক বেতন দিতে পারছে না, সেখান থেকে কিছু আমরা জোগাড় করে দিচ্ছি। এটা অন্তত এই সরকারের কোনো পলিসি না যে চাকরি বাকরি হারিয়ে দেওয়া লোকজনকে বাড়ি পাঠিয়ে দেবো। সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, যে আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের শক্ত পদক্ষেপ নেই, বাজার সমস্যার সংস্কারেও নেই আগ্রহ। এমন সমালোচনা করে গবেষকরা বলছেন, মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি এই দ্বৈত সমস্যায় দেশের অর্থনীতি। রাজধানীর গুলশানে জাগো নিউজ 24.com আয়োজিত আলোচনায় তারা আরও বলেন, দেশের কোটিপতিরা করজালের বাইরে থাকছে আর একই ব্যক্তির উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। গবেষকরা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ সংক্রান্ত সঠিক তথ্য নেই সরকারের হাতে। রাজস্ব ঘাটতির সহজ উপায় হিসেবে ভ্যাট শুল্কের মতো সহজ পথ বেছে নিয়েছে সরকার।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিলতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। গেল সোমবার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। শশী থারুর জোর দিয়ে বলেন, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ভারতকে সবসময় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশের বিষয়ে ভারতের পররাষ্ট্র নীতির দুটি প্রধান নীতির কথা উল্লেখ করে শশী থারুর বলেন, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ করা উচিত নয়। ভারতের অগ্রাধিকার হওয়া উচিত প্রতিবেশী দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের পক্ষে অবস্থান নেওয়া নয়। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে। দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের প্রতিটি ক্রিকেটারের সক্ষমতার উপর আস্থা আছে জানিয়ে শান্ত বলেন, সবারই লক্ষ্য এক ও অভিন্ন। দলও সেভাবে মেহনত করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তাই যাওয়ার আগে বুধবার দলের সার্বিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8টি দল খেলবে এই টুর্নামেন্টে, যেখানে প্রতিটি দলকেই শক্তিশালী মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে নিজেদের সর্বোচ্চ লক্ষ্যের কথা স্পষ্ট করেই জানিয়ে দেন তিনি। 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ভালো করতে দলে আছে যেমন নাহিদ রানা, পারভেজ হোসেনের মতো প্রতিভাবান নবীন ক্রিকেটার, তেমনই আছে রিয়াদ মুশফিকের মতো বিশ্ব ক্রিকেটে বর্তমানের অভিজ্ঞতম 2 ক্রিকেটারও। অধিনায়কের আশা অভিজ্ঞরা গাইড করে নবীনদের থেকে সেরা ফলটাই বের করে আনবে, আর সেখানেই এগিয়ে থাকবে বাংলাদেশ। তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করেন। কোচ একদিন আগেই প্রস্তুতির ঘাটতির কথা বললেও শান্ত মনে করেন বিপিএল এ ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। নিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি ছিল তার কণ্ঠে। ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে, গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো ম্যাচ প্র্যাকটিসটা ওখানে হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয়। বাংলাদেশের গ্রুপের 3 প্রতিপক্ষকে কঠিন মনে করছেন শান্ত, তবে 20 তারিখে ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।